আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমনা আফরোজ, প্রভাষক অর্থনীতি, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি শ্রেণী নবম ও দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় ষষ্ঠ। আজকের পাঠ জাতীয় আয় ও এর পরিমাপ। আজকে আমরা পরবর্তী অংশটুকু আলোচনা করব এই অধ্যায়ের, এবং আজকে দিয়ে এই অধ্যায় শেষ হয়ে যাবে। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা জিডিপির নির্ধারক সম্পর্কে বলতে পারবে, জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি সম্পর্কে বলতে পারবে, এবং বাংলাদেশের জিডিপি পরিমাপ পদ্ধতি সম্পর্কে বলতে পারবে। মাথাপিছু জিডিপি কি, এটা আমরা একটু দেখে নেই। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। তাহলে মাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্রটি হচ্ছে মাথাপিছু জিডিপি ইজ ইকুয়াল মোট বা কোনো নির্দিষ্ট বছরের জিডিপি ডিভাইড বাই ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা কত, সেটাকে ওই সময়ের নির্দিষ্ট বা কোনো নির্দিষ্ট বছরের জিডিপি দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি কত তা বের করা যাবে। এবার আসো জিডিপির নির্ধারক সমূহ। প্রথমে আমাদের রয়েছে ভূমি। মোট দেশজ উৎপাদনে ভূমি বা প্রাকৃতিক সম্পদ অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর জমি যদি থাকে বা ভূমি যদি থাকে, তাহলে মোট দেশজ উৎপাদন অবশ্যই বাড়বে। ফলে ভূমি এবং প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে আমরা বলতে পারি। এরপর রয়েছে শ্রম। যে কোনো দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দক্ষ এবং কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদনকে কি করে, বৃদ্ধি করে। শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সে যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তবে মোট দেশজ উৎপাদন অবশ্যই বাড়বে। এরপর আমাদের রয়েছে মূলধন। মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক। আজকের উন্নত দেশসমূহের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে রয়েছে তাদের উন্নত মূলধন, বা মূলধন যে কাজ করছে সেটাই তাদের এখানে কাজ করছে। আবার অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মূলধনের অভাবের কারণে সেখানে মোট জাতীয় আয় এবং বা মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পায় না। সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। এরপর রয়েছে প্রযুক্তি। প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন অনেকাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে, যেমন নতুন নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন, দক্ষতার উন্নতি এবং নতুন মালামালের আবিষ্কার। এইসব যদি উন্নত হয়, প্রযুক্তি যদি উন্নত হয়, তাহলে কি হবে, প্রযুক্তি এই উৎপাদন বাড়িয়ে দেবে। ঠিক আছে, মোট দেশের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। এরপর আসে সচলতা। একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া এবং অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নিয়ে এসে নতুন প্রয়াসমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপরে মোট দেশের উৎপাদন অনেকটা নির্ভর করে। আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, বাংলাদেশের পাট চাষ যদি আমরা কমিয়ে দিয়ে আমরা কি করতে পারি, ধান, গম বা ভুট্টা চাষে ভূমি এবং অন্যান্য উপকরণের ব্যবহার বৃদ্ধি করতে পারি। সে কথা এখানে বলা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের জিডিপির নির্ধারক সমূহ। এরপর আমরা জানবো জিডিপি হিসাব বহির্ভূত বিষয়গুলো কি কি, অর্থাৎ জিডিপি ধরা হয় না। এর মধ্যে প্রথমে রয়েছে মূলধনী লাভ ক্ষতি। তো সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্যের পরিবর্তনের ফলে কি হয়, লাভ ক্ষতি হতেই পারে। এখন এই লাভ ক্ষতিগুলো বিবেচনা করা হয় না, কারণ সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। আর এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আসলে এটি কাগজ কলমে শুধু লিপিবদ্ধ থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে লাভ হয় যতটুকু হবে, অন্য প্রতিষ্ঠানে ঠিক সেই পরিমাণ ক্ষতি হয়। এই কারণে এটি জিডিপি গণনার ক্ষেত্রে ধরা হয় না। এরপর 2 নম্বরে আসো মাধ্যমিক দ্রব্য ও সেবা। জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচনা করা হয়। আমরা সংজ্ঞাতে এটা বারবার দেখেছি যে শুধু চূড়ান্ত দ্রব্য ব্যবহার করা হয়, প্রাথমিক বা মাধ্যমিক দ্রব্য ব্যবহার করা হয় না। তো এক্ষেত্রে চূড়ান্ত দ্রব্যের মধ্যেই মাধ্যমিক দ্রব্য এবং সেবার মূল্য অন্তর্ভুক্ত থাকে বলেই এটি যদি আমরা চূড়ান্ত দ্রব্যের সাথে মাধ্যমিক দ্রব্যের মূল্য যুক্ত করতাম, তাহলে কি হবে,
জাতীয় গণনায় দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে, যা এক হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করি, জিডিপি গণনার সময় এটি বিবেচনা করি না। বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা, এরপরে রয়েছে তো অর্থনীতি এমন কিছু দ্রব্য এবং সেবা রয়েছে যেগুলো কি হয় বাজারের মাধ্যমে কেনাবেচা হয় না। যেমন মা হচ্ছে সন্তানকে লালন পালন করে, তার জন্য কিন্তু তিনি কোনো অর্থ নেন না বা এটা কখনো কেনাবেচা করা যায় না। এই জন্য জিডিপি গণনার ক্ষেত্রে কি করা হয় যে বিনামূল্যে যে সমস্ত দ্রব্য এবং সেবা পাওয়া যায় তার মূল্য অন্তর্ভুক্ত করা হয় না। এবার 4 নম্বরে আসো, অতীতে উৎপাদিত পণ্য এবং লেনদেন বিবেচনা করা হয় না। যে বছরে জিডিপি গণনা করা হয় তার পূর্বের বছরের উৎপাদন ওই আলোচ্য বছরে মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয় না। এবারে রয়েছে 5 নম্বর হচ্ছে সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। যেমন যুদ্ধকালীন সময়ে সরকার যে ঋণ গ্রহণ করে তা জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না, তাই এটি কি হয় জিডিপি গণনার সময় হচ্ছে বিবেচনা করা হয় না। এবং 6 নম্বর হচ্ছে বেআইনি কাজ। বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় গণনার ক্ষেত্রে কখনোই বিবেচনা করা হয় না, কেননা বেআইনি কাজ হচ্ছে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং দেশের প্রচলিত আইন বিরোধী কাজ হওয়ার কারণে এটি কি হয় জিডিপি থেকে বাদ দেওয়া হয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে বা জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা দেখেছি যে জিডিপি নির্ণয়ের জন্য মূলত 3টে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি। বাংলাদেশে কোনটি ব্যবহার করা হয় সেটা আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি ও জিএনআই গণনা করে। এই ক্ষেত্রে উৎপাদন পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের জন্য বাংলাদেশের অর্থনীতিকে মোট 15টি প্রধান খাতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি ও বনজ, মৎস্য সম্পদ, খনিজ ও খনন, শিল্প, পাইকারি ও খুচরা বিপণন, বিদ্যুৎ, গ্যাস, নির্মাণ, হোটেল, পরিবহন, অর্থনৈতিক আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, এবং আমাদের রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তো এই বিষয়গুলো বা এই খাতগুলোকে বিবেচনা করে জিডিপি পরিমাপ করা হয় উৎপাদন পদ্ধতিতে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা আমরা বাসায় ভালো করে অধ্যয়ন করব। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।